মাদকাসক্তি একটি মানসিক রোগ, যে রোগের চিকিৎসা হওয়া সম্ভব, আবার অন্যান্য অনেক রোগের মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে পুনরায় এই রোগে আক্রান্তও হওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ে আমি নুসরাত রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আর আজ আমাদের আলোচনার বিষয় এটি, পুনরাসক্তি হবার কারণ এবং প্রতিকার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে ডেকে এনেছি ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদকে, যিনি একজন সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল সাইকোলজি, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপু, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। আমরা তো আপা পুনরাসক্তি নিয়ে কথা বলবো, এবং আমি জানি আপনি আসক্ত বা আসক্তি রোগীর সঙ্গে অনেক দিন ধরে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং এখনো করছেন। তো এই পুনরাসক্তির আগে আসলে আসক্তি বিষয়টা আপনার কাছ থেকে আরেকবার একটু জানতে চাই। আমরা অনেকবার আসক্তি নিয়ে এখানে আলোচনা করেছি এবং প্রত্যেক বিশেষজ্ঞ যাকেই আমরা নিয়ে আসি অতিথি হিসেবে তার কাছ থেকে আমরা জানি, কারণ হচ্ছে প্রত্যেকেরই নতুন না দেখার ভঙ্গিগুলো আলাদা থাকে, এবং এই যে ব্যাখ্যা করছি প্রত্যেকেরই ব্যাখ্যা করার ভঙ্গিটি আলাদা। তো আপনার ভাষায় আমরা আসক্তি সম্পর্কে জানতে চাই। আসক্তি হলো এমন একটি কন্ডিশন বা অবস্থা যেখানে দেখা যায় যে ব্যক্তি কোনো একটি বিষয় বা বস্তু কিংবা ধরা যাক কোনো সাবস্টেন্স, এই জিনিসগুলোকে কেন্দ্র করে তার এটার উপর নির্ভরশীলতা তৈরি হয়, এবং এটার ফলে তার বায়োলজিক্যাল, তার সাইকোলজিক্যাল এবং সামাজিক দিকে, মানে মানসিক, শারীরিক এবং সামাজিক দিকে তার সমস্যা তৈরি হয়। মানে এই জায়গাটাতেও ডিপেন্ডেন্সি তৈরি হয়। যেমন ধরা যাক কেউ গাঁজা নিল, গাঁজা নিতে নিতে যেটা হলো যে তার বায়োলজিক্যালি সে গাঁজা ছাড়া আর থাকতে পারছে না। মানসিকভাবে যেটা হচ্ছে, যখন সে গাঁজা নিচ্ছে না তখন খুব রেগে যাচ্ছে, খুব খিটমিটে মেজাজ দেখাচ্ছে। আবার দেখা যাচ্ছে যখন সামাজিকভাবে সে গাঁজা যারা নেয় তাদের সাথেই শুধু মিশছে, অন্যদের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে তিনটা দিকেই তার কিন্তু প্রভাব পড়ছে। আর মাদকাসক্তি বলি আর যে কোনো এই আসক্তি কিন্তু আচরণেও হতে পারে। এটাকে এখন নতুন আঙ্গিকে বলা হয় বিহেভিয়ারাল অ্যাডিকশন, মানে আচরণের আসক্তি। যেমন ইন্টারনেট অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন, এগুলো যেটা হচ্ছে যে ইন্টারনেট না ধরলে আমার বায়োলজিক্যালি অস্বস্তি হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, আমার ঘুম চলে যাচ্ছে, আমার খাওয়ার রুচি চলে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে আমার নিউরোট্রান্সমিটারও তখন এক ধরনের চেঞ্জ চলে এসেছে। তারপর দেখা যাচ্ছে যে পাশাপাশি আমার সাইকোলজিক্যালি আমার সব কিছু নেগেটিভ চিন্তা করছি, অল্পতেই হতাশ হয়ে যাচ্ছি, অল্পতেই খিটমিটি হয়ে যাচ্ছে। এটা হলো সাইকোলজি বা মানসিক দিকে প্রভাব পড়ছে। সোশ্যালি সে একা হয়ে যাচ্ছে, আগের মতো সোশ্যালাইজ করতে চায় না, মেহমান আসলে কথা বলতে চায় না, গল্প করতে চায় না, খেলতে যেতে চায় না, সে কোথাও যেতে এখন আর আগ্রহ প্রকাশ করে না, যে কোনো সময় সে ইন্টারনেটে থাকছে বা গেমিং নিয়ে আছে। তার মানে যে বিষয়টি আমাকে ডিপেন্ডেন্সি তৈরি করবে, এবং পাশাপাশি তিনটা দিক এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে নির্ভরতা তৈরি করবে বা ডিপেন্ডেন্সি তৈরি করবে। ডিপেন্ডেন্সি মানে ওটা ছাড়া আমি আর স্বাভাবিক চলতে পারবো না। এরপর হচ্ছে টলারেন্স ডেভেলপ করবে। দ্বিতীয়টা হচ্ছে টলারেন্স মানে হচ্ছে যখন আমি ড্রাগটা নিব বা যেই আচরণটা করব, সেটা ইন্টারনেট হোক আর ড্রাগ হোক, আমি ওই পরিমাণ ড্রাগ নিয়ে যতটুকু আনন্দিত ফিল করতাম, কেউ হয় যে আনন্দ পাওয়ার জন্য নেয়, কেউ তার মন খারাপ, সে রিলিফ, খুব স্ট্রেস, সে রিলিফ পাওয়ার জন্য নেয়, কেউ আছে যে যদি নেই তাহলে আমার পারফরমেন্স ভালো হবে এই মনে করে নেয়। যেটার জন্যই নিই, যখন এটা নিচ্ছি আমি এটা ছাড়া আর কিছু করতে পারছি না, এটা নিয়েই তারপর আমাকে ওই কাজটা করতে হচ্ছে বা রিলিফ ফিল করতে হচ্ছে কিংবা আনন্দ পেতে হচ্ছে। যখন এটা স্বাভাবিক অন্য কিছু আমাকে আর আনন্দ দিচ্ছে না, তখন হলো ডিপেন্ডেন্সি। দ্বিতীয়টা হচ্ছে টলারেন্স। যেটা বললাম যে আমি এই পরিমাণ ড্রাগ নিতাম আগে, যা দেখা গেল সেই পরিমাণ ড্রাগ আমাকে যতটা আনন্দ দিত কিংবা যতটা রিলিফ দিত কিংবা ওটা খেলে যতটা পারফর্ম করতে পারতাম, ওই পরিমাণ ড্রাগ আর এখন আর কাজ হচ্ছে না, আমাকে এটা বাড়াতে হচ্ছে। যখন বাড়িয়ে নিচ্ছি তখন আগের পরিমাণ পাচ্ছি, আরো বাড়াচ্ছি, তারপর আগের পরিমাণ। কেন কাজ করে না এটা? মানে এটা টলারেন্স ডেভেলপ করছে তার,
মানে মানে ওই টলারেন্স বলতে বোঝাচ্ছি কি তাহলে যে আমি আমার বডি এটা সহ্য করে সেটা নিচ্ছে, সহ্য করে নিচ্ছে, এরপর এতটুকু পরিমাণ আর হচ্ছে আর না, হচ্ছে না। আরও দরকার হচ্ছে। আমি অ্যাডিকশনে যেটা হবে, ডিপেন্ডেন্সি থাকবে, টলারেন্স থাকবে। আরেকটা যেটা থাকবে, যখন আমি অ্যাডিকশনটা মানে সেটা মাদক হোক বা যে বিহেভিয়ারটা হোক, সেটা যখন করতে পারবো না, তখন আমার ভেতরে প্রচণ্ড উইথড্রল হবে। তাহলে এবং আপনি আসক্তি বলছেন যে এটা সাবস্টেন্সের সাথেও আসক্তি আসতে হতে পারে, পারে, আবার বিহেভিয়ারের এখন behavioral যেটা হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন, এই ব্যাপারগুলো, মোবাইল অ্যাডিকশন, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। কিভাবে হয় এই বিহেভিয়ারাল অ্যাডিকশনটা সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু ছোট্ট করে জানতে চাই। হ্যাঁ, একইভাবে যখন একটি বিষয় যখন অতি মাত্রায় আমরা ব্যবহার করতে থাকি আচ্ছা। এবং সেটার প্রতি যদি আমার আগ্রহ, যেমন কি আর সবার কিন্তু ইন্টারনেট অ্যাডিকশন হবে না, সবার মোবাইল অ্যাডিকশনও হবে না, যার হবে তার সেটার প্রতি অনেক বেশি আগ্রহ থাকতে হবে, সেটার প্রতি অনেক ক্রেভিং থাকতে হবে, মানে তার অনেক বেশি ইচ্ছা এবং মানে এটাকে কি বলে, ক্রেভিং এর বাংলা এটাও ইংরেজি হয়ে গেল। তো এই ধরনের বিষয়গুলো থাকতে হবে। থাকলে যখন সে কন্টিনিউয়াস এটা ইউজ করতে থাকবে, ইউজ করতে করতে যখন এইটা ছাড়া যখন আর কিছু করতে পারবে না, যেমন দেখা যায় বাচ্চারা পড়তে বসেছে তখনও মোবাইলটা পাশে রেখেছে, খেতে বসেছে মোবাইল দেখে দেখে খাচ্ছে, এমনকি ওয়াশরুমে যাচ্ছে তখনও সে মোবাইলটা না নিয়ে যেতে পারছে না। তো তাহলে কি বোঝা যাচ্ছে, সে প্রতিটা নর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যেও কিন্তু সে তার মোবাইলকে রাখছে, তার মানে নির্ভরতা আসলেই ডেভেলপ করে ফেলেছে। হ্যাঁ, আগে যেখানে সে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দেখে মাকে দিয়ে দিত, কিন্তু এখন সে দিতে চাচ্ছে না। হ্যাঁ, কারণ তার ভালো লাগছে না, মোবাইল ছাড়া তার ভালো লাগছে না। হঠাৎ করে যদি ওয়াইফাই কানেকশন চলে যায় কিংবা ডেটা না থাকে, সে অস্থির করে ফেলছে। এগুলো কি উইথড্রল? আর ওই অল্প সময় আর পারছে না, সারাদিনই দেখছে, এরপর সারা রাতই দেখছে, এগুলো হচ্ছে টলারেন্স। তার মানে এই তিনটা কিন্তু ওর বিহেভিয়ার, ওই আচরণ যেটা বারবার করছে সে, মানে ওটাকে বলে কম্পালসিভ ইউজ। মানে যেই ইউজটা আমি একটা আছে কন্ট্রোল ইউজ আর একটা হচ্ছে কম্পালসিভ ইউজ। মানে যেই ইউজটা আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি চাইলে মোবাইল দেখবো, আমার যখন সময় নাই আমি দেখতে পারবো না। হ্যাঁ, আমি দিন শেষে মনে হলো একটু স্ক্রল করি, দেখি কে কি করছে, এটা আবার আমি যদি 3 দিন নাও দেখি কাজের জন্য, আমার কিছু যায় আসে না। কিন্তু যখন এটা হবে যে আমাকে দেখতেই হবে এবং আমাকে এতটা সময় ধরে না দেখলে আমার ভেতরে অশান্তি হচ্ছে, আমার নর্মাল কাজগুলো আমি করতে পারছি না, তখনই সেটা আসবে। সেটাই তখন আসক্তি। অনেক সুন্দরভাবে বললেন, চমৎকারভাবে। একটু যদি জানতে চাই আপনার কাছে, এই যে বিহেভিয়ারাল অ্যাডিকশন, এটা একটা সেক্টর, আরেকটা হচ্ছে সাবস্টেন্স অ্যাডিকশন, কাদের মধ্যে বেশি দেখা যায়? কোনো এইজ রেঞ্জ কি আছে? হ্যাঁ, অবশ্যই। যারা বয়সন্ধিকালটা পার হয়ে কিশোরে পা দিয়েছে, মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সেটা আজকাল তো মেয়েদেরও অনেক বেড়ে গেছে, ছেলেদের এই বয়সটা আমরা জানি যে কিছু মানসিক পরিবর্তন হয়, কিছু শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল কিছু চেঞ্জ হয়। মেয়েদের যেমন শারীরিক কিছু পরিবর্তন হয়, ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয়, ওদের পিউবিক হেয়ার, বিভিন্ন হেয়ার দেখা যায়। তো এই যে হেয়ারগুলো, এগুলোর শারীরিক পরিবর্তনটা দেখা যাচ্ছে, কিন্তু মানসিক পরিবর্তন ওদের তখন নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছুর প্রতি কৌতূহল, নতুন কিছু আবিষ্কার করে সেটাতে টেস্ট করা, এগুলোর প্রতি তাদের তখন চরম আগ্রহ বাড়ে। মানে লাইফের যদি কৌতূহল বাড়ার সময় যদি আমরা বলতে চাই কোনটা, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড। তো এই সময় কিশোর বয়স, হ্যাঁ, তো কিশোর বয়সের সময়টায় সবচেয়ে বেশি মাদকাসক্তিতে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অনেক ক্ষেত্রে যদি পারিবারিক কলহ থাকে, দ্বন্দ্ব থাকে, মা বাবার সাথে বন্ধুত্বটা না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে পিয়ারদের সাথে মিশে যাচ্ছে। তবে পিয়ারদের মধ্যে আবার যদি আমরা বলি না, সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক সেরকম ব্যাড পিয়ারের সাথে যদি মানে আনফর্চুনেটলি যদি কখনো এক হয়ে যায় যে তার পিয়ার যে মাদকাসক্তির সাথে রিলেটেড, তাদের ক্ষেত্রেও যে দেখা যাচ্ছে যে মানে খারাপ সঙ্গের সাথে হয়ে যাচ্ছে, কিংবা মা বাবার সাথে তাদের কানেকশন নাই, মা বাবা তাকে প্রশংসা করছে না, কারণ কৈশোর বয়সে তো রাগ দেখায়, তারপর একটু দেরি করে বাসায় আসলো তো মা বাবার কথা শুনলো না,
তখন মা বাবার কন্টিনিউয়াস সমালোচনা করতে থাকে, আর ওই সময় তার বন্ধু তাকে প্রশংসা করতে থাকে, তখন সে বন্ধুর দিকে ঝুঁকে যায়। এবং সেই বন্ধু, হ্যাঁ, সেই বন্ধু যখন তাকে বলে যে তুমি এটা করো, এটা আর তার গ্রহণযোগ্যতাটা তখন বেশি হয়ে যায়। একটা বিরতি নেব, বিরতি নিয়ে এসে আমরা বাকিটা শুনছি। প্রিয় দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার কথা হচ্ছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে পুনরাসক্তি হবার কারণ ও প্রতিকার নিয়ে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সাথে। ডক্টর সেলিনা, যেখানটায় ছিলাম আমরা একদম ওখান থেকে যদি শুরু করি, যে কোন কোন বয়সগুলো আপনি বলছিলেন অ্যাডোলেসেন্ট টাইম থেকে, মানে অ্যাডোলেসেন্ট টাইমটা হচ্ছে সবচেয়ে রিস্কি টাইম যে কোনো বিষয়ে আসক্তিতে জড়িয়ে যাওয়ার জন্য, এবং সে সময় বেশ কিছু কারণ ঘটে, আপনি তার ভিতরে সেটাই বলছিলাম যে পিয়ারদের সাথে যদি এরকম হয়, আবার অনেক সময় দেখে কোনো কোনো বাচ্চা খুব কনফিডেন্সের অভাবে ভুগে, খুব হীনমন্যতায় ভোগে। তো সেই ক্ষেত্রেও অনেক সময় কনফিডেন্সের অভাব আর যার আছে সেরকম একটা ছেলে একটা ব্যাড পিয়ারের সাথে মিশে গেছে, তখন দেখা যায় যে ওরা কিন্তু না বলতে পারে না। ওদের কাছে মনে হয় আমি যদি না বলি, পিয়ার যখন, অনেকে আছে যে ব্যাড পিয়ার দেখেছে সে ওখান থেকে সরে এসছে, কিন্তু সে মনে করছে যে না, ওরা আমার বন্ধু, ওরাই তো আমার আপন, আমাকে তো আর অন্য কেউ গ্রহণ করছে না, বা অন্যদের সাথে তো আমি অ্যাডজাস্ট করতে পারছি না, এরা আমাকে অনেক, এদের কাছে আমি অনেক আনন্দ পাই, ভালো লাগে। তো তখন দেখা যাচ্ছে, হ্যাঁ, ইনক্লুডেড হওয়ার জন্য অনেকে দেখা যাচ্ছে যে নিয়ে ফেলছে, মানে পিয়ারকে মানা করতে পারছে না। আবার আরেকটা বিষয় হচ্ছে অ্যাভেলেবিলিটির জন্য যেটা হয় যে অনেকেই কিন্তু ডিলার আছে যারা কিন্তু সমাজে ওরা তৈরি করে রাখে এরকম পথ যাতে যুব সমাজ মাদকের দিকে আসক্ত হয়। তো এই অ্যাভেলেবিলিটির কারণে ডিলাররা যেভাবে আমরা দেখি বিভিন্ন নাটক, সিনেমা, এটা বাস্তবেও তাই, যে ওরাও কিন্তু কোনো না কোনোভাবে আসক্তি, প্রথমে যেমন মাদকাসক্তির বিষয়টা হচ্ছে যে যখন আমার বডিতে এটা চলে যাবে এবং যদি আমি এটার প্রতি আস্তে আস্তে বেশ কয়েকবার নেওয়ার পর ডিপেন্ডেন্সি ডেভেলপ করে ফেলে, তখন কিন্তু এটা ছাড়াটা তখন কঠিন হয়ে যায়। তো যদি আবার তার ব্যক্তিত্বের সাথেও এটা অনেকটা রিলেটেড, যেমন অধিকাংশ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা, তারা একদম দেখা যায় যে একদম বর্ডারে থাকে, খুবই মুড সুইং করে, কখনো তার খুব ভালো লাগে সব কিছু, কখনো মনে হয় যে সবই খারাপ, কেউ তাকে পছন্দ করছে না, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, এই জীবন রেখে কী লাভ। মানে যাদের এরকম মুড সুইং হয় তারাও কিন্তু কখনো কখনো ব্যাড মুডের সময় যদি এরকম অ্যাভেলেবেল জিনিস পেয়ে যায় তখন সেটা রিসিভ করে ফেলে। তারপরে এখানে কিন্তু পার্সোনালিটির বিষয়ও আছে, সবাই কিন্তু মাদক নিবে না, কে নিবে কে নিবে না এটার মধ্যে ব্যক্তিত্বের পার্থক্য আছে, পারিবারিক সম্পর্কের প্রভাব আছে, ব্যাড পিয়ারের প্রভাব আছে, অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে। ধরা যাক আমার পরিবারে অনেক অশান্তি, পিয়ারও ভালো না, মানে আমার সঙ্গীরাও ভালো না, কিন্তু আমি পাচ্ছি না, মাদক পাওয়া যাচ্ছে না, আমি নিব কোত্থেকে? তাহলে এই জন্য এখানে তিনটা বিষয় আছে, যে মাদকাসক্তি নিরসনের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে তিনটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো সাপ্লাই রিডাকশন, একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, একটা হচ্ছে হার্ম রিডাকশন। আমরা মনে হয় যখন আমরা ওই কীভাবে এটা থেকে পরিত্রাণ পাবো সেটা নিয়ে যদি আলোচনা করি তখন আমরা আলোচনা করতে পারবো। অ্যাকচুয়ালি আজকে আমাদের পুনরাসক্তি নিয়ে কথা বলবার কথা, তো আসক্তিটা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম এবং প্রসঙ্গক্রমে ওই জায়গাটাও খুব সুন্দরভাবে আসলো যে কারা আসলে আসক্তির জন্য বেশি ভালনারেবল। অ্যাডোলেসেন্টদের কথা বললেন। অ্যাডোলেসেন্ট ছাড়াও যুব সমাজও এটা নেয়। আমরা এটাও দেখেছি যে অনেক মধ্যবয়স্ক ব্যক্তিও কিন্তু মাদকাসক্তিতে পড়ে যান। কেউ কেউ আমি যেটা আছে বলেছিলাম যে কয়েকটা কারণে আসলে আসক্তি হয়। একটা হচ্ছে কেউ কেউ মনে করে আমি মানে তিনটা বিলিফ থেকে, একটা হচ্ছে রিলিফ ওরিয়েন্টেড বিলিফ, আরেকটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বিলিফ, আর একটা হচ্ছে পারমিসিভ বিলিফ। অ্যান্টিসিপেটরি বিলিফ যেটা, তারা মনে করে যদি আমি মাদকটা নেই তাহলে আগে থেকে অ্যান্টিসিপেট করে আমার পারফরমেন্সটা ভালো হবে। যেমন ধরো অনেক গায়ক সে গান গাওয়ার আগে কিংবা অনেক লেখক সে লেখার আগে
ওটা খেয়ে নিবে যে সেটা নিলে তার লেখাটা আরো অনেক ভালো হবে, গানটা অনেক ভালো হবে। অনেক পারফর্মার এই কাজ এই এটা করতে পারেন। তো আমি অনেক কয়েকজন সার্জনকে দেখেছি যারা সার্জারি করার আগে, ওনারা কিন্তু আগে কখনো মাদক নেননি, কিন্তু কোনো এক সময় হয়তো বেশি টেন্স ছিলেন, সেটা নিয়ে তার সার্জারিটা ভালো হয়েছে, এরপর এটার প্রতি ওনার অ্যান্টিসিপেটরি বিলিভ ডেভেলপ করেছে যে এটা নিলেই আমার সার্জারি সবচেয়ে পারফেক্ট হবে এবং এটা নিলে ভালো হবে, বা এটা নিলেই আমার গান অনেক ভালো হবে। হ্যাঁ, তো এই বিলিভ থেকে অনেকে নিয়ে ফেলেন। তাহলে সেখানে কিন্তু শুধু টিনেজার পড়ছে তা না, সেখানে কিন্তু মধ্যবয়স্ক, এমনকি আরও বয়স্ক জেরিয়াট্রিক পিপলও মাঝে মাঝে নেন। আমরা কিন্তু স্লাম এরিয়ায় দেখি জেরিয়াট্রিক পিপলরা কিন্তু মাদক নেন, অনেক বয়স্ক মহিলা পুরুষ তারা মাদক নিচ্ছেন। তাহলে বয়স কিন্তু কোথায় বেশি, মানে কখন শুরু হওয়ার সম্ভাবনা বেশি, সেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। কিন্তু যে কোনো বয়সী লোকই কিন্তু যে কোনো সময় মাদকাসক্তিতে জড়িয়ে যেতে পারেন। তো একটা হচ্ছে বলেছি অ্যান্টিসিপেটরি বিলিফ, আরেকটা হচ্ছে রিলিফ ওরিয়েন্টেড বিলিফ। রিলিফ ওরিয়েন্টেড বিলিফের বিষয়টা হচ্ছে যে আমার অনেক সাইকোলজিক্যাল পেইন, মানে অনেক স্ট্রেস কিংবা অনেক হতাশ হয়ে আছি, লাইফে কিছুই পয়েন্ট পাচ্ছি না, মিনিং পাচ্ছি না, কিংবা আমার শারীরিক পেইন থেকেও কিন্তু অনেকে মাদকাসক্তিতে আসক্ত হয়ে যায়, অনেক ব্যথা, হ্যাঁ, কিন্তু ব্যথা রিলিফ করতে পারছি না। তখন দেখা যায় যে মাদক নিলে সে মনে করছে যে আমি এটা থেকে আমার বিশেষ করে সাইকোলজিক্যাল পেইনেই বেশি নেওয়া হয় মানসিক যন্ত্রণা থেকে, যে আমি এটা নিলে ভুলে থাকি। কেউ একজন প্রেমে ব্যর্থ, তার গার্লফ্রেন্ডের কথা বারবার মনে পড়ছে, খুব কষ্ট পাচ্ছে সে, কিন্তু মাদক নিলে সে মনে করছে যে আমি তখন ভুলে থাকি। তো এটা হচ্ছে রিলিফ ওরিয়েন্টেড বিলিফ। তো এখন কারা নিবেন? কেউ যদি রিলিফ করতে চান নিজেকে এবং কোনোভাবে এটার কোনো ইয়ে পেয়ে গেছেন, মানে এটার প্রতি এক্সপোজার হয়ে গেছে ওনার, এটা টেস্টটা পেয়ে গেছেন এবং এরপর থেকে ওনার ওই বিলিফটা ডেভেলপ করেছে এটা নিলে আমি এর চেয়ে শান্তি আর পাই না, তো সেটা কিন্তু যে কোনো মধ্যবয়স্ক নারীও কিন্তু এটা করতে পারে। চরম ডিপ্রেশনে কোনোভাবে এটার সাথে সংস্পর্শে এসেছেন, খেয়েছেন, আসক্ত হয়ে গেছে। আরেকটা যেটা হয় পারমিসিভ বিলিফ, এটা আবার টিনেজারদের মধ্যে হয় যে একটা গ্যাদারিংয়ে গেলাম, সবাই মিলে চলো সীসা নিব বা আমরা একটু গাঁজা নিব, মানে এটা জাস্ট ফান করে ওই যে কৌতূহল বশত আমরা সব জীবনে আছি কি, অনেক মধ্যবয়স্করাও এটা করে, সারা জীবন কিছু করি নাই কিন্তু এখন মনে হচ্ছে যে জীবনে আর আছে কি, চল একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, তো টেস্ট করতে গিয়ে সে ভাবছে, ওটা নিজেকে নিজে পারমিশন দিচ্ছে সে, আমি একবার নিব আর নিব না। আবার কিছুদিন পর আবার এটা ভালো লেগে গেছে কোনো কারণে, তো ওরকম কোনো গ্যাদারিং দেখেছে, ওর ওই এলাকাটা দেখেছে কিংবা ওই বন্ধুটাকে দেখেছে, তার ওটা মনে পড়ে গেছে, সে আবার মনে করছে নিজেকে, আচ্ছা চল আবার করি, একবার নিব, কালকে থেকে আর করব না। এই একবার নিব করতে করতেও তার আসক্তি হয়ে যাচ্ছে। তার মানে তিনটা বিলিভের কারণে আসক্তি হয়, একটা হচ্ছে অ্যান্টিসিপেটরি, একটা হচ্ছে রিলিফ ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে পারমিসিভ। তো এইগুলোর মধ্যে যেই বয়সী লোকই পড়বেন এই সিচুয়েশনে নিয়ে নিতে পারেন। খুব ইন্টারেস্টিং লাগলো আমার এই আলোচনাটি এই কারণে যে কি চিন্তা থেকে আমি এই আচরণটার দিকে ঝুঁকে যাচ্ছি, সেই চিন্তাটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার থাকি না। হ্যাঁ, আমরা সেটা নিয়ে কিন্তু কথা বলতেই পারি না, আসলে উই আর নট অ্যাওয়্যার অফ যে এই চিন্তাটা আসলে আমাকে এই দিকে লিড করেছে। তাই তো সেই চিন্তাগুলো আসলো যে আমি এইভাবে যখন ভাবি তখন হতে পারে আমি এটার দিকে চলে যাচ্ছি, আমি রিলিফের কথা ভাবছি যে এটা খেলে নিশ্চয়ই আমার রিলিফ হবে, আমার পেইনটা রিলিফ হবে বা আমার এংজাইটিটা রিলিফ হবে, তো আমি সেটা ভেবে যাচ্ছি। আমি ভাবছি যে আমার কোনো একটা পারফরমেন্স আছে, আমি সেই পারফরমেন্সটাকে আরেকটু ভালো করতে চাই, সেটা ভেবে আমি খাচ্ছি, কিংবা আমি নিজেকে পারমিশন দিয়ে দিচ্ছি যে আচ্ছা আজকে একদিন, এবং সেখান থেকে আসলে ডিপেন্ডেন্সির একটা সুযোগ এবং শুরু হয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়ে গেল। তো এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের সবার অ্যাওয়্যার হওয়া উচিত। এবং আমার মনে হয় এই যে যেটা আমরা বলি সব সময় যে এডুকেশন দেওয়া, এই মাদকাসক্তি বা যে কোনো আসক্তির বিষয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি, সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমরা করি, আজকের এটাও, সেখানে এই চিন্তাগুলোর জায়গাটা সম্পর্কে আরো বেশি বলা উচিত যে তুমি কখন এই ফাঁদে পড়ে যাচ্ছ বা আপনি কখন এই ফাঁদে পড়ছেন, যখন আপনার ভিতরে এই চিন্তাটা কাজ করছে। এখানে সাইকোলজিস্টের ভূমিকা, এক্স্যাক্টলি মানসিক কাজটা, এক্স্যাক্টলি সাইকোলজিস্টের ভূমিকা তো আসলে সমাজের এবং প্রত্যেক স্তরে আছে, শুধু সমাজেরই বলবো না,
রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে আছে প্রত্যেক স্তরে, সেই জায়গাটা যদিও আমরা এখনো স্বীকৃতি পাচ্ছি না, তারপরও আমরা আমাদের কাজ করে যাব, সেটা একটা। আরেকটা বিরতির সময় হয়ে গেল, পরের টপিকটা মাথায় এসে গেছে যদিও, কিন্তু একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, এসে কথা হবে। আবারও ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সঙ্গে পুনরাশক্তি হবার কারণ ও প্রতিকার নিয়ে। ডক্টর সেলিনা, এবার আমরা যদি পুনরাশক্তির জায়গাটাতে আসি, পুনরাশক্তি বলতে কি বুঝাচ্ছি সেটা প্রথমে একটু জানতে চাই ছোট করে। পুনরশক্তি বলতে বোঝাচ্ছি আসলে মাদকাসক্ত কোনো ব্যক্তি যদি ট্রিটমেন্ট নেন, উনি ওখান থেকে বেরিয়েও আসেন, বেশ অনেক দিন ভালো আছেন, উনি অনেক প্রোডাক্টিভও হয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে কিংবা আস্তে আস্তেই আমরা হয়তো জানিও না, উনি লুকিয়েছেন, আবার আসক্তিতে চলে গেছেন। আবার যদি আসক্তিতে চলে যান সেটাকে বলি আমরা পুনরাসক্তি। কিন্তু এটা পুনরাসক্তি বা রিল্যাপস, এটা কিন্তু মাদকাসক্তির ক্ষেত্রে খুবই একটা কমন বিষয়। হ্যাঁ, মানে এটা যে কখনোই, মানে যদি একবার রিল্যাপস হয়েছে তো কখনোই এটা থেকে ফেরত আসা যাবে না, এরকম কোনো কথা কিন্তু নেই। এরকম অনেক সময় আমরা একবার যদি করে ফেলে তাহলে সেটাকেও যদি মানে দুটো পার্থক্য আছে, একটা হচ্ছে স্লিপ আর একটা হচ্ছে পুরোটাই রিল্যাপস। হ্যাঁ, তো স্লিপ বলতে মানে জাস্ট একটা বার ভুল হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরা যাক একটা বাচ্চা যখন হাঁটা শেখে তখন কি হয়, হুট করে পড়ে যেতে পারে, এর মানে তো না যে সে আর হাঁটতেই পারবে না, সে তো আবার উঠে দাঁড়ায়, তখন আবার হাঁটে। তো ব্যাপারটাকে এইভাবে অনেক সময় নিতে পারি আমরা, যখন পড়ে যায় মানে আবার নিয়ে ফেলে কোনো এক সময়, তখন সেটা হচ্ছে স্লিপ। কিন্তু ওই নিয়ে ফেলাটাকে যদি সে কন্টিনিউ করতে থাকে, আবার তার ডিপেন্ডেন্সি ডেভেলপ করে যায়, মানে নিয়েছি কিন্তু আবার ফেরত আসতে পারবো, এটা যদি একবার না কয়েকবারও হয় ফেরত আসতে পারবো। কিন্তু যখন ওই যে বলেছি ডিপেন্ডেন্সি আবার ডেভেলপ করে ফেললো, টলারেন্স আবার ডেভেলপ করে ফেললো, কিংবা আবার উইথড্রল হচ্ছে, তখন সে আবার আসক্ত হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে রিল্যাপস বা আপনি যে কথাটা একটু আগে বললেন, আমি ওটার আরেকটু সম্পর্কে জানতে চাই যে এই রিল্যাপস বা পুনরাসক্তি, এই আসক্তির চিকিৎসা বা আসক্তি রোগীর ক্ষেত্রে খুব কমন। এটা কমন বলছেন, এটার কারণটা কি? এটা এই জন্যই কমন, আসলে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আসক্তি কি করে আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক দিকে মানে এফেক্ট করে, মানে ক্ষতিকর প্রভাব ফেলে। তো দেখা গেল যে বায়োলজিক্যাল দিকটা আমরা কিন্তু করি কি, যখন একটা পেশেন্ট আসক্ত হচ্ছে তাকে রিহ্যাবে দিই। রিহ্যাবে কেন দেই? সে যাতে আর ড্রাগটা না নিতে পারে, এবং তখন তার যে সমস্যাগুলো হতে থাকে শারীরিক, সেটার জন্য সাবস্টিটিউট কিছু ড্রাগ দিই, যাতে ওর ওই সিমটমগুলো চলে যায়, মানে ড্রাগ যে নিচ্ছে না সেটার জন্য যে খারাপ লাগা সেটা চলে যায়। তো যখন অনেক দিন ধরে থাকলো, আমরা একটা সাইকোলজিক্যাল দিকটা দেখলাম না তার, যে কি কোনটা তার ট্রিগার করে, কোন সিচুয়েশনটা ট্রিগার করে, কোন মানুষটা ট্রিগার করে, সেই ড্রাগ নিয়ে কি চিন্তা করে, তার ইমোশনের সাথে তার ড্রাগের কি সম্পর্ক, তার বিহেভিয়ারের সাথে তার ড্রাগের কি সম্পর্ক, এগুলো নিয়ে কিছুই কাজ করলাম না। শুধু তাকে ড্রাগ থেকে দূরে রাখলাম, তার বডি থেকে, এটাকে বলে টোটাল অ্যাবস্টিনেন্স, মানে বডি থেকে পুরো ড্রাগ চলে গেল। সেটা 7 থেকে 14, কারো 1 মাস লাগতে পারে, যে কমপ্লিটলি সে যদি ড্রাগটা না ইউজ করে। আর কিছু সিমটম হবে, সেটা সিমটোমেটিক ট্রিটমেন্ট সাইকিয়াট্রিস্টরা দিবেন। একদমই যদি ইউজ না করে, তখন বডি থেকে আসলে ড্রাগের প্রভাব চলে যায়, তো সেটাকে বলছে অ্যাবস্টিনেন্স। ওইটা যদি শুধু বায়োলজিক্যাল পার্টটা আমি থাকি, সাইকোলজিক্যাল পার্টে যে এফেক্ট করেছে সেটা আমি অ্যাড্রেস করি নাই। সোশ্যাল পার্টে যে এফেক্ট করেছে, সোশ্যাল পার্ট মানে তার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়েছে, এখন সবাই তাকে অবিশ্বাস করে, একটু ধরা যাক ঘুম কম হয়েছে, চোখ লাল, বললো মনে আবার ড্রাগ করেছে, অথচ কিন্তু স্ট্রাগল করছে, ও না করারই চেষ্টা করছে এবং এখন পর্যন্ত করে নাই। আমি পরিবার নিয়ে কোনো কাজ করি নাই,
এই যে তার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তার বন্ধুগুলো ছুটে গেছে, এখন তাকে সবাই একটা লেভেল করে দিয়েছে যে ও অ্যাডিক্ট। তো ওখানে তার বন্ধু তৈরি হয়নি, তার কাজের ক্ষেত্র তৈরি হয় নাই, তার একাডেমিক লাইফ যে নষ্ট হয়ে গেল, অনেক দিন ঝরে গেল, সেগুলো আবার ফেরত পায়নি। তাহলে সামাজিক দিকটা আমরা অ্যাড্রেস করি নাই, আমরা সাইকোলজিক্যাল দিক কী কী মুডে কী কী থটে সে ড্রাগটা নেয়, কোন কোন পরিস্থিতিতে নেয়, ওগুলা নিয়ে কোনো কাজ করি নাই। তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই শুধু বায়োলজিক্যাল পার্টটা নিয়ে কাজ করেছি, রিল্যাপস হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন যদি আমাদের মানে ড্রাগ ট্রিটমেন্ট সিস্টেমটা আসলে যেহেতু তিনটা দিকে এফেক্ট করেছে, তিনটা দিকেই তো কাজ করতে হবে। কিন্তু আমরা হলিস্টিক্যালি কয়টা প্রতিষ্ঠান কাজ করছি? যদি হলিস্টিক্যালি আমরা কাজ করতে না পারি, বায়োলজিক্যাল পার্টের জন্য মেডিকেল ডক্টর, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিক্যাল পার্টের জন্য সাইকোলজিস্ট, সোশ্যাল পার্টের জন্য সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার লাগবে। তো এই জায়গাগুলো প্রফেশনাল দিয়েই করতে হবে। যে কেউ মনে করছে যে আমি সবগুলোই পারবো, মানে একজন ডক্টর পাচ্ছেন, ভাবছেন সাইকোলজির কাজও পারবেন এবং সোশ্যাল পার্টও এটা কোনো ব্যাপার না, মুখে বলে দিব। কিংবা একজন সোশ্যোলজির মনে করছেন সাইকোলজি পারবেন, সাইকোলজি তো সবাই পারে আজকাল। তো এইভাবে যদি ট্রিটমেন্টটা সঠিক না হয়, তাহলে ট্রিটমেন্ট মানে আমি তিনটা দিকে এফেক্ট হয়েছে, তিনটা দিকে তো আসলে হয়তো দুইটা দিকে, এখন অনেকগুলো ভালো ভালো প্রতিষ্ঠান আছেন যে দুটো দিকে খুব ভালো কাজ করছেন, কিন্তু একটা দিক পারছেন না, সোসাইটিকে কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আর সোসাইটিতে যেটা রিইন্টিগ্রেশন সেই জায়গাটাতে বললাম সাপ্লাই রিডাকশন, ওটা তো বন্ধ করতে পারছি না, তাই না? আমি ডিমান্ড রিডাকশন করলেও, তবে ডিমান্ড যদি রিডাক্ট করতে পারি, যেমন বাজারে অনেক পণ্যই থাকে, আমরা তো সব কিছু ব্যবহার করি। আমি যদি কোক না খাই, 1000 কোক থাকুক, আমি কোক খাবো? আমি খাবো না। তো সেটা হলো ডিমান্ড রিডাকশন, সেটা প্রফেশনালরা করে, ডক্টররা, সাইকোলজিস্টরা, সাইকিয়াট্রিস্টরা। কিন্তু এমনও আছে যে আমার ডিমান্ড না থাকতেও আমি অন্যের প্রয়োজনায় নিয়ে ফেলছি, সেটা যদি অ্যাভেলেবিলিটি থাকে, সেখানে তো আমার নার্কোটিক ডিপার্টমেন্ট বা আমাদের সরকার বা বেসরকারি অর্গানাইজেশন যারা এগুলো নিয়ে কাজ করে এগিয়ে আসতে হবে। তো সবাই যদি হলিস্টিক্যালি না কাজ করি, ট্রিটমেন্টটাই অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। তো যার ফলে আমরা ওদেরকে তো দোষ দিতে পারছি না, যার জন্য হয় একটা পার্ট দেখা হয় কিংবা দুইটা পার্ট দেখা হয়। যদি তিনটা পার্ট কারোর জন্য দেখা হয়, মানে ফ্যামিলিও অনেক কোঅপারেটিভ, তাহলে তাদেরকে যেভাবে তাকে সাপোর্ট দিতে বলা হয়েছে তারা দিতে পেরেছে, হ্যাঁ, বা ব্যক্তিও বুঝতে পেরেছে যে কোন জায়গাগুলো তার কাজ করতে হবে, এগুলো যদি করা সম্ভব হয়, তাহলে একেবারে যে অনেকেই আছে ভালো হয়, হ্যাঁ, আবার অনেকেই আছে শুধুমাত্র এই ট্রিটমেন্টের গ্যাপের জন্য পুরোপুরি সম্পূর্ণ আসলে ইয়েই হচ্ছেন না, মানে আমি বলি রিকভারি হচ্ছে না, সোভারিটিই পাচ্ছেন না। তাহলে সেই দিকে আবার আমরা এই জন্যই বলছি যে রিল্যাপস রেটটা বেশি, আসলে রিল্যাপস রেট না হলে বেশি থাকতো না। আর এটার কারণেই এটা নিয়ে একটা মিথ আছে, ইটস এ ওয়ান ওয়ে টিকেট, মানে যেই কখনো মাদকাসক্তি হচ্ছে, আসক্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে যে এই তো গেছে, আর এটা জীবনে ঠিক হবে না। আর যখন এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা আসলে, কারণ ট্রিটমেন্ট যদি আমরা সঠিকভাবে করতে পারি, আসলেই এটাতে অনেক সম্ভাবনা আছে। তো এই যে পুনরাসক্তি রোধ করার ক্ষেত্রে তাহলে উপায় কি? রোধ করার ক্ষেত্রে অনেকগুলো উপায় আছে। সেটা হচ্ছে যে মানে রিল্যাপস কিন্তু অনেকেই মনে করে এটা হঠাৎ করে হয়ে গেছে, আর এটা আসলে হঠাৎ করে হয় না, এটা সাইন দেয়, কিছু সাইন আছে, আমি এটা বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে যখন রিল্যাপস করে, তখন যে ব্যক্তি যে রিল্যাপস করে, ব্যক্তির পরিবার সহ তো বলে যে তোমার কোনো ইচ্ছাই ছিল না, তুমি মানে তুমি এই জন্য আবার করলা। সবাই যেমন ওকে দোষ দেয়, ও নিজেও কিন্তু ওর সেলফ এস্টিম লো হয়ে যায়, ওর সেলফ কনফিডেন্স লো হয়ে যায়, যে কি ব্যাপার, আমি আমার বাবা মার কত টাকা পয়সা খরচ হয়ে গেল, আমি কতদিন রিহ্যাবে থাকলাম, রিহ্যাবে থাকার জন্য আমি আমার কলেজে দেরি হয়ে গেল, কলেজে ড্রপ করলাম বা ইউনিভার্সিটিতে ড্রপ করলাম বা কাজে ক্ষতি হলো, আমি আবার করলাম, তার মানে তো আমি আর পারবো না। তার মধ্যে নেগেটিভিটি ডেভেলপ করে, হ্যাঁ। তো তার আসলে প্রপার নলেজটা নাই যে রিল্যাপস একটা প্রসেস, রিল্যাপস এটা অনেকই কমন।
এবং এটার মধ্য দিয়ে যেতে যেতেই একটা মানুষ পারবে। আচ্ছা, হ্যাঁ, তো এই নলেজটা অনেক সময় থাকে না, পরিবারেরও থাকে না, এটার জন্য উল্টা আরও সেলফ এস্টিম লো হয়ে যায়, এটা একটা বিষয়। একটা ছোট বিরতি নিয়ে এসে আমরা বাকিটা শুনি। প্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনার ভেতরে আছি, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। আবারও বিরতি নিয়ে ফিরে এসেছি। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে পুনরাশক্তির কারণ এবং এর প্রতিকার নিয়ে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদের সাথে। ডক্টর সেলিনা, আমরা পুনরাশক্তি রোধ করার বা প্রতিকারের জায়গাটাতে ছিলাম এবং আপনি বলছিলেন যে অনেক রকমভাবে এটা রোধ করা যায়। তার মধ্যে একটি ক্রুশিয়াল জায়গা আপনি বলছিলেন যে ফ্যামিলির যে কিছু জায়গায় ডিসওরিয়েন্টেশন থাকে, ফ্যামিলির ওই ডিসওরিয়েন্টেশনগুলো নিয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, ফ্যামিলিকেও সচেতন হতে হবে যে এটা রিল্যাপসটা হতে পারে এবং ব্যক্তি স্ট্রাগল করছে, সেটা ব্যক্তির সাথে তাকে সহায়তা করা। তার আগে আমি বলবো দু ধরনের সিমটম হয়। একটাকে বলে অ্যাকিউট উইথড্রল, আমি বলেছি ছেড়ে দিলে উইথড্রল হয়। তো অ্যাকিউট উইথড্রলটা সাধারণত 3 থেকে 10 দিন থাকে এবং এটা হচ্ছে যখন ড্রাগটা মাত্র ছাড়া হলো। এরপরে এটাকে বলে পোস্ট অ্যাকুইট উইথড্রল, তার মানে তখন হচ্ছে অলরেডি বডি থেকে ড্রাগের পুরো টোটাল অ্যাবস্টিনেন্ট হয়ে গেছে, ড্রাগ নাই, তারপরে যে উইথড্রলটা হয়। এটা মোরলেস অনেকটাই সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল বিষয়ও আছে, অনেক দিন ধরে ডিপেন্ডেন্ট ছিল, অনেক নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়েছে, তো সেগুলোতে অ্যাডাপ্ট করতে সময় লাগে। তো সেই ক্ষেত্রে পোস্ট অ্যাকুইট উইথড্রল যেটা, সেটা কিন্তু 1 মাস থেকে শুরু করে বছর পর বছর থাকতে পারে। তো পোস্ট অ্যাকিউট উইথড্রল যখন হয়, এটা কিন্তু কখনো কখনো দেখা যায় পুরো ভালো হয়ে গেছে, 1 মাস ভালো হয়ে গেছে মানে বডিতে আর ক্রেভিং নাই, মানে ড্রাগের আর্জটা নাই, ড্রাগ নেওয়ার ইচ্ছাটা এখন নাই। মাঝে মাঝে আর্জ, কিন্তু উইথড্রল হলে হবে কি মাঝে মাঝে আর্জ হবে, তখন তার কি হবে, যেই ধরনের ইয়েগুলো হবে তার মানে কোনো কিছু ক্লিয়ারলি থিঙ্ক করতে পারবে না, সব কিছু নেগেটিভলি নেবে। তারপর দেখা যাবে কনসেন্ট্রেট করতে পারছে না সে, তারপর দেখা যাবে যে সে ছোটোখাটো জিনিস ভুলে যাচ্ছে, তারপর ইমোশনালি ওভার রিঅ্যাক্ট করছে, অনেক মেজাজ দেখাচ্ছে, ছোট্ট ছোট্ট বিষয় খিটখিট করছে, কিংবা একেবারেই নাম, মানে মানুষ মারা যাচ্ছে তাতেও তার কিছু যায় আসছে না, আবার খুব আনন্দেতেও সে আনন্দ পাচ্ছে না, মানে নাম একটা অনুভূতি। কারো কারো নাম হয়, কারো কারো ওভার রিঅ্যাক্ট করে, এরকম হতে পারে। আবার দেখা যেতে পারে যে ঘুমের ডিস্টারবেন্স শুরু হয়েছে, এতদিন কিন্তু ঠিক ছিল, মানে উইথড্রলটা যখন হবে তখন, এই পোস্ট অ্যাকিউট উইথড্রল যখন হবে তখন এগুলো হতে থাকবে। ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, এমনকি হাঁটা চলাও সাইকোমোটর ইনকোঅর্ডিনেশন হবে, যে হাত পেন্সিলটা হয়তো কলমটা হয়তো পড়ে যাচ্ছে, হাঁটছি হয়তো, মানে অতিরিক্ত যখন হয়ে যায় তখন। এমনকি স্ট্রেস সেন্সিটিভিটি, অল্পতেই মানে ছোট ছোট স্ট্রেস, যে ড্রাইভার হয়তো একটু ফোন ধরতে দেরি করছে, সে তো ভাবলো ড্রাইভার আসবেই না, মানে ছোট ছোট ওটা ভেবে রাগারাগি করতেছে, এই হয়েছে সেই হয়েছে, মানে ছোট ছোট বিষয় সে স্ট্রেস করে অনেক বেশি, যেটা হয় রিজেনারেটিভ, মানে হচ্ছে দিন দিন ইমপ্রুভ করছে, ভালো হচ্ছে, পটা কমে আসছে, মানে এই উইথড্রলের সিমটমগুলো কমে আসছে। তারপর কারো কারো ক্ষেত্রে দিন দিন এটা বেড়ে যাচ্ছে উল্টো। দেখতে হবে যে তার লাইফের সিচুয়েশনটা কীরকম, সেটাও অনেক সময় নির্ভর করে, তার সাইকোলজিক্যাল বা পার্সোনালিটির দিক, তারপর সাইকোলজিক্যাল কোনো প্রবলেমে আছে কিনা, ডিপ্রেশনে ভুগছে কিনা, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে, বা তার ফ্যামিলিতে ওয়াইফের সাথে রিলেশনশিপ কেমন, বাবা মার সাথে রিলেশনশিপ কেমন, এগুলোও কিন্তু অনেকটা প্রভাব ফেলে রিল্যাপস হওয়ার জন্য। তো আমি রিল্যাপসের পথেই আসছি যে কিভাবে বুঝবো, যখন এগুলো হচ্ছে কিন্তু তখনও হয়। তো যখন কারো কারো দিন দিন খারাপ হতে থাকে, যেটা বললাম এই ফ্যাক্টরগুলো খারাপের জন্য দায়ী হতে পারে, আবার এমনিও হতে পারে যেগুলো কোনো ফ্যাক্টর না, কিন্তু তার ড্রাগ ইটসেলফ একটা তার মধ্যে উইথড্রল তৈরি করে, সেটার জন্য এর সিমটমগুলো খারাপ হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে কারো কারোটা স্টেবল, মানে একই রকম আছে, আছে কিন্তু এটা মৃদু, এটা আবার খুব খুব তীব্র কষ্ট দেয় না, কিন্তু একটা অস্বস্তি, একটা খারাপ লাগা, ড্রাগ নাই লাইফে কিন্তু খারাপ লাগাটা নিয়েই সে চলছে। আবার কতগুলো আছে যে সিমটমগুলো একবার খারাপ হয় একবার ভালো হয়,
আবার খারাপ হয়, মানে উপরের খারাপের দিকে যায়, ভালোর দিকে যায়, এভাবে করে করে আস্তে আস্তে ঠিক হতে থাকে। কিন্তু এর মাঝে ধরা যাক চলে গেছে, আচ্ছা 5 বছর ধরে একজন রিকভারি, হ্যাঁ, কিন্তু আমি তারপর রিল্যাপস হয়েছে কিভাবে বুঝবো? প্রথমে তার লাইফে সে ধরা যাক জবে জয়েন করেছিল, কিংবা যে পড়াশোনা করতো সে পড়াশোনা রেগুলার করছিল, তার গার্লফ্রেন্ড আছে, কিংবা বিবাহিত জীবন ভালোই যাচ্ছিল, হঠাৎ একটা চেঞ্জ দেখা যাবে। তার লাইফে যদি কোনো একটা চেঞ্জ হয়, সেটা হতে জব চেঞ্জ হতে পারে, তার সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিংবা তার বিহেভিয়ার একটা চেঞ্জ আসতে পারে। আচ্ছা তো যখন একটা চেঞ্জ আসে, সে লাইফের চেঞ্জটাই আসলে বেশি প্রভাব ফেলে। চেঞ্জ থেকে তার এক ধরনের স্ট্রেস আসবে, এটা হলো রিল্যাপসের সাইন। মানে এটার কিভাবে রিল্যাপসটা হয়, প্রথমে একটা চেঞ্জ হয় লাইফে, তখন থেকে দেখা যায় যে তার একটা চেঞ্জ আসছে, চেঞ্জ থেকে স্ট্রেস হচ্ছে। তার স্ট্রেসটা যদি সে ডিনাই করে, এখানে বিষয়টা হচ্ছে ডিনাই যদি না করি, আমি ডিনায়াল থাকলেই কিন্তু তখন রিল্যাপসটা হয়েই ছাড়ে। কিন্তু যদি বলে না এটা কোনো ব্যাপার না, আমি এটা ডিল করতে পারবো, আর এটার সাথে ড্রাগের কি সম্পর্ক, হ্যাঁ আমি তো ভালোই আছি, হয়তো কারোর সাথে এটা আলোচনাই করছে না, কিন্তু লাইফে তার স্ট্রেসটা আছে। ধরা যাক ওয়াইফের সাথে তার ভীষণ সম্পর্ক খারাপ, মনোমালিন্য চলছে, কিন্তু সেটা কাউকে বলছে না, বলছে এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবং ওয়াইফের সাথেও সে সরাসরি কথা বলছে না, যে কথা বলে নিজেদের মনোমালিন্যটা ঠিক করে নেই, বা আমি কি চাই সেটা ওকে বলি, ওর কি আমাকে কষ্ট দিচ্ছে সেটা বলবে না, না এটা এগুলো হয়, ঠিক হয়ে যাবে। এগুলো করতে করতে স্ট্রেস আবার বাড়িয়ে ফেললো। যখন স্ট্রেস বাড়িয়ে ফেললো, তখন তার মধ্যে যেটা হলো শুরু হয়ে গেল, কারণ স্ট্রেসই কিন্তু কে ট্রিগার করে। ওই যে এর যে সিমটমগুলো বললাম, পোস্ট অ্যাকুইট উইথড্রল, সেগুলো সিমটমগুলো এক্সাজারেট করতে থাকে। এই যে এইভাবে একটা যখনই চেঞ্জ হবে, তখনই যদি ব্যক্তি সচেতন হয় যে রিল্যাপস তাহলে আমরা প্রিভেন্ট করবো কিভাবে, তখনই যদি সচেতন হয় যে আমরা একটু অল্প কথায় যদি প্রিভেনশন গুলো বলতে পারি, আমাদের সময়টা প্রায় শেষ। আচ্ছা, তো যেমন যদি চেঞ্জ হয় তখনই যদি একটু সচেতন হই, বা সেটা নিয়ে যদি আমার স্ট্রেস হয়, তাহলে আমি যেটা করা যেতে পারে যে প্রথমে স্টেবল হওয়ার জন্য ভার্বালাইজ করব, আমার কাছের যেটা নিয়ে আমাকে কথা শোনাবে না, ক্রিটিসাইজ করবে না, আমাকে বুঝবে। এটা অবশ্য ফ্যামিলির সাথেও বলে নিতে হবে, যে কখনো স্ট্রেস ফিল করলে, কোনো ড্রাগ নিতে ইচ্ছে করছে, এটাও যেন ফ্যামিলিকে বলতে পারে, তারা যেন বুঝে যে হ্যাঁ ইচ্ছা তো করতেই পারে, কিন্তু সে যে আমাদেরকে এটার স্বচ্ছতার সাথে বলল, সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, যে হ্যাঁ ইচ্ছে করছে, বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, তাহলে চলো আমরা এটা করি। ওই টাইমটা যদি কোনোভাবে ডিস্ট্রাক্ট করে ফেলা যায়, তাহলে কিন্তু আবার চলে যাবে আর্টসটা। তো সেই ব্যাপারটাতে হেল্প করা ফ্যামিলিকে, তাহলে সেখানে কি হচ্ছে ভার্বালাইজ করা, যতটা পরিমাণ ভেন্টিলেট করা, তারপর যেটা করা যে রিয়েলিটি টেস্টিং করা, তার আচরণগুলো ঠিক আছে কিনা, অন্যকে চেক করা যে আমি কি ঠিক আছি না সমস্যা হচ্ছে আমার, একটু খুলে বলো। তারপর ব্যাক ট্র্যাকিং, যে আগেও আমার একবার রিল্যাপস হয়েছিল, আগেও আমি কি পন্থায় ভালো হলাম, সেই পন্থাগুলোকে আরও বাড়ানো, আর কি কারণে আমি কি করার কারণে রিল্যাপস পুরোটাই হয়ে গিয়েছিল, আমার আবার রিহ্যাবে যেতে হয়েছিল, তাহলে সেগুলোকে কমানো, সেগুলোর ব্যাপারে সচেতন থাকা। তারপর নিউট্রিশন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এক্সারসাইজ খুব ব্যাপার, ফ্যামিলি এনভায়রনমেন্টটাকে ঠিক করা, তখন নিজের সাথে কাজ করা, সর্বোপরি প্রফেশনালের সাথে হেল্প নেওয়া। মানে রিল্যাপস কিন্তু সাইন যখন দেয়, যখন স্ট্রেস হচ্ছে, কোনো একটা চেঞ্জ হচ্ছে, নিতে ইচ্ছে করছে, আর কোনো অপশন নাই, তখনও কিন্তু সে যেতে পারে, কিংবা পয়ের সিমটমগুলো দেখে, হ্যাঁ যখন থিঙ্কিং নেগেটিভ আসছে। তার মানে হচ্ছে সম্পূর্ণভাবে নিজের সচেতনতা এখানে কাজ করাতে সেলফ হবে, কন্ট্রোল এবং সচেতনতা, তার সাথে সাথে যে হেল্প গুলো দরকার আছে তার, সেই হেল্প গুলো নেওয়া, যে হেল্প গুলো সে শিখেছে অলরেডি রিহ্যাব সেন্টারে থেকে, যেগুলো অ্যাভেলেবল রিসোর্সেস আছে, সেই জায়গাগুলোতে রিচ করা, সময় ক্ষেপণ না করে, একই সঙ্গে পরিবারকেও সচেতন করা। অনেক ধন্যবাদ। আমরা মানে খুব সুন্দরভাবে আসলে অনেক ডিটেইলে রিল্যাপস সম্পর্কে জানলাম, কারণগুলো জানলাম, কিভাবে প্রতিকার করা যায় সেগুলো সম্পর্কে জানলাম। অনেক ধন্যবাদ ডক্টর সেলিনা আমাদের এখানে চমৎকারভাবে এই বিষয়ে আলোকপাত করার জন্য। ধন্যবাদ, বাংলা টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।